তড়িৎবেগে এলোমেলোভাবে দৃষ্টি নত করে প্রদীপ্তা। উসখুস করছে মন, কেন পথে বাধা দিল লোকটা? জলদি বলে প্রদীপ্তাকে মুক্তি দিচ্ছে না কেন? প্রদীপ্তার ইচ্ছে পূর্ণ করে আদিপ শান্ত নিবিড় গলায় বলে উঠল, চুলগুলো কি বাঁধা যায় না? দৃষ্টি তুলে মানুষটার দিকে তাকাতে পারে না প্রদীপ্তা। কথার অর্থ বুঝতেই পারি দেয় কিয়ৎক্ষণ। যখন বুঝে আদিপ তাকে কি বলেছে, তৎক্ষণাৎ জোরে জোরে ওপর নিচ মাথা নাড়ে সে। আদিপ সন্তর্পণে হাসল, মোলায়েম গলায় বলল, তাহলে চুলগুলো বেঁধে ফেলুন। লক্ষ্য করেছি সবসময় খোলা চুলে চলাফেরা করেন। বাকি সময় যেমনই হোক, পরপুরুষের সামনে যেন খোলা চুলে না দেখি। কথায় কি জোর মানুষটার, কি প্রগাঢ় অধিকারবোধ ঝরে পড়ে আদিবের কণ্ঠস্বরে। আচ্ছা, মানুষটা যে বলল পরপুরুষের সামনে চুল বেঁধে রাখতে, উনি কি পরপুরুষ হন? আদিবের সাথেও তো প্রদীপ্তার বহু বহু দূরের কোনো সম্পর্ক। প্রদীপ্তা কথা বাড়ায় না, নীরবে নিপুল হস্তে করে নেয় ঢিলে ঢেলা এক হাত খোপা। সে দৃশ্য খুব বেশি গুরুত্ব দিয়ে দেখল আদিব। আদিবের হৃদস্পন্দন প্রবল হারে বেড়ে গেছে। ঊর্ধ্বগতিতে ছোটা হৃদস্পন্দনটাকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনতে খুব চেষ্টা চালাচ্ছে সে। ধীরে ধীরে শিথিল হয়ে এলো সেই স্পন্দনের মাত্রা। দৃষ্টি নামিয়ে নিঃশব্দে হুট করে হেসে ফেলে আদিব। প্রথমবারের মতো সেই হাসি নজর কাড়ে প্রদীপ্তার। এই প্রথম, হ্যাঁ এই প্রথম আদিবের হাস্যোজ্জ্বল মুখশ্রী তার চোখের সামনে জ্বলজ্বল করছে। প্রদীপ্তা পলকহীন চোখে চেয়ে রয় আদিবের দিকে। হৃদস্পন্দনের মাত্রা কেমন অসহনীয়ভাবে বেড়ে যায় মেয়েটার। অবাধ্য এক অজানা অনুভূতির চাক ছুটে এসে ঘেরাও করে নেয় তাকে। বারংবার ছলকে ওঠে বক্ষপিঞ্জর, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে অদ্ভুত শিহরণ। মেয়েটার শ্বাস প্রশ্বাস থেতিয়ে এলো, শুকিয়ে এলো গলা। শীতার্ত বাতাবরণেও ঘেমে গেল শরীর। এতটা চিত্তাকর্ষক হতে পারে কারো হাসি প্রদীপ্তার জানা ছিল না। মেয়েটা দ্বিধায় পড়ে তার বেসামাল অনুভূতিদের কারণে। সময় নিয়ে মহাবিষ্টিত চোখ জোড়া নামিয়ে আনলো আস্তে। তারপর আর সময় নিল না, এক প্রকার পালিয়ে গেল আদিবের কাছ থেকে। আদিবও চেয়ে রইল তার যাওয়ার পানে, যতক্ষণ না অদূরে মিলিয়ে গেল প্রদীপ্তার অস্তিত্ব। নিগুড় তমিজ স্রোতের অভ্যন্তরে এক ফালি পুরু চন্দ্রের আভায় আলোকিত রজনী। কোলাহলপূর্ণ নগরী ঘুমন্ত পুরীর ন্যায় নিস্তব্ধ নীলাচল। জ্যোৎস্নার মোলায়েম আলোয় ভীষণ মলিনতা। অদূর হতে ভেসে আসছে ঝিঝি পোকাদের কলরব। অম্বর জুড়ে ছড়ানো তারারা ঝিকিমিকি করে জ্বলছে। নিদ্রার তোপে ডুবে গেছে খানবাড়ির সদস্যরা। এমন সময় দরজা ঠেলে ছাদের মধ্যে পা রাখে কোনো এক রমণী। হাতে তাহার একটা উপন্যাসের বই। অঙ্গে জড়ানো শাড়ির আঁচলটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। উন্মুক্ত দীর্ঘ কেশ মৃদু হাওয়ায় দুলছে। নীরব পায়ের কদম আলোকপূর্ণ দোলনার কাছে থামে তার। তিমিরাচ্ছন্ন নিসর্গের বুকে খানবাড়ির ছাদ হতে বাগান এখনো কৃত্রিম আলোর চমকে আলোকাচ্ছন্ন। বাড়িটা বড্ড ঔজ্জ্বল্য রূপে দাঁড়িয়ে আছে শহরের বুকে। রমণী অত কিছু আর ভাবে না। নীরব হস্তে বইয়ের ভাঁজ খুলল সে। প্রশস্ত দোলনায় নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে মনোযোগ দিল বই পড়ায়। বইয়ের মাঝে সমস্ত সুখ খুঁজে পাওয়াটা প্রদীপ্তার জীবনে আকস্মিক ছিল বটে। ভাগ্য তাকে এই জীবনে এনে ফেলবে, এ তো প্রদীপ্তার কল্পনারও ঊর্ধ্বে ছিল। ঊর্ধ্বে বললে ভুল হয় হয়তো। প্রদীপ্তা কবে ভাবতে বসেছিল নিজের সুন্দর একটা জীবন? কখনো ভাবেনি। ভাববেই বাবা কেন? যেই জীবনে বন্দি ছিল সে সেখানে বসে সুখের স্বপ্ন দেখাও তো লজ্জার পাপও বলা চলে। রাত্রি যত গভীর হয় তত গভীরভাবে উপন্যাসের জগতে নিজেকে হারিয়ে ফেলে প্রদীপ্তা। কখন যে ঘুমপড়িরা এসে তাকে তাদের রাজ্যে নিয়ে গেছে সেই খেয়াল নেই প্রদীপ্তার। গভীর ঘুমে অচেতন হয়ে দোলনার মাঝেই বিড়াল ছানার মতো গুটিয়ে রইল সে। এতক্ষণ ধরে পড়তে থাকা উপন্যাসের বইটাকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে তখনও।
এলোমেলো চুল, কারো খুব প্রিয় প্রদীপ্তার শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এই ঘুমন্ত রমণীর দিকে কেউ যদি একবার এসে তাকাতো তবে সে নিজে আর ঘুমাতে পারত না। ঘুমন্ত রমণী হৃদয় হরণ করে নিত তাদের। পাখির কলকাকলিতে হর্ষোদ্বেলিত স্নিগ্ধ প্রভাতটা হিমহিমে হাওয়া বিচরণ করছে চারদিকে। পূর্ব দিগন্তে সূর্যিমামা হাস্যোজ্জ্বল মুখে চেয়েছে ধরণীর দিকে। জানালার সফেদ পর্দা ভেদ করে সোনালি রঙা সূর্যের রশ্মি ছুটে আসে ঘুমন্ত রমণীর চোখের পাতায়। সচকিত কুঁচকে যায় রমণীর চোখের পাতা। পিটপিট নেত্রে তাকালো সে। এত জলদি সকাল হয়ে গেল। দৈবাত টনক নড়ে ওঠে প্রদীপ্তার, ধরফরিয়ে ওঠে বুক, আতঙ্কে কুঁকড়ে ওঠে দেহ। সে তো রাতে ছাদে গিয়েছিল, তবে নিজ কক্ষে উপস্থিত হলো কিভাবে? প্রদীপ্তা ধরফরিয়ে উঠে বসে। অজানা শঙ্কায় ফ্যাকাশে হয়ে যায় মুখের বর্ণ। এলোমেলো দৃষ্টি এদিক ওদিক চাওয়াচাই করে প্রদীপ্তা। উপন্যাসের বইটার দিকে চোখ পড়ে তার। সযত্নে বালিশের কাছে বইটা রাখা। বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে রমণী। গলা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। প্রদীপ্তা বিছানা ছেড়ে উঠে তৎক্ষণাৎ পানির গ্লাসটা হাতে তুলে ঢকঢক করে অনেকটা পানি পান করল। মস্তিষ্ক এলোমেলো লাগছে। সে কি তবে কাল ছাদে যায়নি? সব কি তার স্বপ্ন, ভ্রম? প্রদীপ্তা তড়িঘড়ি করে উপন্যাসের বই হাতে তুলে পৃষ্ঠা উল্টায়। না না, এসব কাহিনী তো সে পড়েছে। কাল রাতে ছাদে তো এগুলোই পড়েছে। কিন্তু সে ছাদ থেকে এলো কিভাবে? কিভাবে ঘটলো এই অলৌকিক ঘটনা? কাঁপল প্রদীপ্তার নাজুক দেহ। উপন্যাসের বইটার দিকে অবিশ্বাস্য চাহনিতে কতক্ষণ যে চেয়ে রইল সে হিসেব নেই। খাবার টেবিলে সে আরেকবারের মতো চমকে ওঠে প্রদীপ্তা। সেখানে কেউ নেই, শুধু আদিব আছে। নজর তার ল্যাপটপের মাঝে। প্রদীপ্তা অন্যমনস্ক আজ। তার ভাবনারা তোলপাড় করে দিচ্ছে তাকে। তাই আদিবের দিকে বিশেষ নজর দেয় না সে। চুপচাপ আদিবকে এড়িয়ে রান্নাঘরে চলে যায়। কাজের মেয়ে সুমি ব্যতীত অন্য কাউকে চোখে পড়ে না তার। প্রদীপ্তা অবাক হয়। প্রদীপ্তাকে দেখে সুমি বলে, আপা, ঘুম থেকে উঠে গেছেন? যান যান, বসেন খাবার খাইতে। খালামারা বাড়িতে নাই, আপনি ঘুমাইছিলেন তাই আপনারই ডাকেন নাই। প্রদীপ্তার ভ্রু বকরিল হয়। সে প্রশ্ন ছুড়ে, কোথায় গেছে? সুমি গড়গড় করে বলে, তাগো কোন আত্মীয় নাকি মারা গেছে, সে বাড়িতেই ছুটছে সব। মুচড়ে ওঠে প্রদীপ্তার চিত্ত। মৃত্যু নামক শব্দে তার ভীষণ আতঙ্ক কিনা। মেয়েটা আস্তে করে সরে এলো রান্নাঘরের দুয়ার থেকে। কে মারা গেছে? কেমন আত্মীয় শীতল বেগমের? নিশ্চয়ই খুব বেশি ঘনিষ্ঠ কোনো আত্মীয় হবেন না। তেমন হলে তো আদিবও যেত। প্রদীপ্তার মাথা ঘামায় না এই ব্যাপারটা নিয়ে। সে তো নিজের সঙ্গে হওয়া অদ্ভুত কাণ্ডটা থেকে বেরোতে পারছে না। প্রদীপ্তার ক্ষুদ্র ক্ষুদ্র কদম এসে থামে খাবার টেবিলের কাছে। কোনো দিক চাওয়াচাই ছাড়াই একটা চেয়ার টেনে বসলো প্রদীপ্তা। সুমি এলো, প্রদীপ্তার পাতে সব কিছু তুলে দিল। খাবার বাড়া হলে সুমি আদিবকে উদ্দেশ্য করে বলল, ভাইজান, আপনাকে খাবার বেড়ে দিব? আদিব ল্যাপটপ বন্ধ করে সামনে থেকে সরালো। প্রদীপ্তার নতজানু মুখের দিকে তাকিয়ে জবাব দিল, তুমি যাও, নিজের কাজ করো গিয়ে। ঘাড় কাত করে সম্মতি জানিয়ে পুনরায় রান্নাঘরে ছুটল সুমি। এদিকে সুমি যেতেই একটা খালি প্লেট প্রদীপ্তার দিকে বাড়িয়ে দিল আদিব। চিন্তামগ্ন প্রদীপ্তা ধ্যানভ্রষ্ট হয় তৎক্ষণাৎ। চকিত তাকায় প্লেট ধরে রাখা মানুষটার পানে। আদিব সাথে সাথে বলে, খাবার বেড়ে দিন। প্রদীপ্তা বিনা বাক্যে আদিবের হাত থেকে প্লেটটা নিয়ে নাস্তা গুছিয়ে দিল তাতে। অতঃপর নীরবে আদিবের সামনে রেখে দিল প্লেটখানা। মাথা নিচু করে ফের মগ্ন হলো নিজের ভাবনায়। আদিব সূক্ষ্ম নেত্রে সবটা পরখ করল। পিঁপড়ের মতো অল্প অল্প করে খাবার খাচ্ছে প্রদীপ্তা।
মন যে সম্পূর্ণ অন্য কিছুতে বিভোর তা বুঝতে বেশি কাঠখড় পোড়াতে হলো না আদিবের। আদিব নিজের খাবারে মন দিতে দিতে বলে উঠল, উদাসিনী সন্ধ্যা প্রদীপ, আজ কি নিয়ে উদাস? চক্ষু তুলে তাকায় না প্রদীপ্তা, হয়তো শোনেনি আদিবের কথা। আদিব ললাট ভাঁজ করে পুনরায় বলে, প্রদীপ্তা, আর ইউ ওকে? নড়ে চড়ে ওঠে প্রদীপ্তা, অবুঝ গলায় তৎক্ষণাৎ শুধায়, জি। আদিব আশ্চর্য হয় প্রদীপ্তাকে দেখে। প্রদীপ্তা কিয়ৎকাল চেয়ে থাকে আদিবের দিকে, পুনরায় কথাটা বলবে এই আশায়। আদিব আস্তে করে দৃষ্টি নামিয়ে নিল, এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো কিছু না। প্রদীপ্তাও আর ধ্যান দিল না। শীতল বেগমরা বাড়িতে নেই বিধায় প্রদীপ্তার প্লেটে আজ মাত্র একটা পরোটা। প্রদীপ্তা ইচ্ছে করেই একটাই নিয়েছে, জোর করার কেউ নেই বিধায় বেশ সুন্দর একটা সুযোগ পেয়েছে সে। ওই একটা পরোটা খেতে খেতেই অনেকটা সময় ব্যয় করলো সে। খাওয়ার সময় পুরোটা সময় মাথা নিচু করে রাখলো। যখন খাওয়া শেষ করে উঠল তখন সহসাই খেয়াল হলো সামনের পুরুষটার দিকে। অধর কামড়ে ধরল সে। মানুষটার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে আনমনে ইচ্ছে হলো, কিন্তু ইতস্ততার খাতিরে সেই প্রশ্ন আর করা হলো না। নিজের প্লেটটা নিয়ে ক্ষুদ্র কদমে রান্নাঘরে চলে গেল প্রদীপ্তা। সুমি রান্নাঘরের ভেতরে বসে আপেল কাটছে আর খাচ্ছে তখন। সুমির আশেপাশে ছড়ানো ছিটানো কয়েক রকম ফলমূল। প্রদীপ্তাকে দেখে তড়িঘড়ি করে আপেলটা পেছনে লুকালো সুমি। ব্যস্ত গলায় বলল, আরে আপা, আপনি প্লেট আনতে গেলেন কেন? আমারে ডাকলে তো আমিই যেতাম। প্রদীপ্তা জবাব দিল না। শান্ত ভঙ্গিতে প্লেটটা নিয়ে বেসিনের সামনে চলে গেল। নিজের হাত ধুয়ে প্লেটটা ধুতে উদ্যত হতে নিলে সুমি ছুটে এসে প্রদীপ্তার হাতটা ধরে আটকায়। বাড়ির কেউ জানলে আমরা মাইরা ফেলবো আপা। আপনার ধুইতে হবে না, আমি আছি তো। সরেন সরেন। প্রদীপ্তা সরল না, নমনীয় কণ্ঠে বলল, কেউ কিছু বলবে না, আপনি গিয়ে বসুন। সুমি তবু একটু জোর করলো, মানা করলো প্রদীপ্তাকে। প্রদীপ্তা সুমিকে ধুতে দিল না। একটাই তো প্লেট, নিজেরটা নিজে ধুতেই স্বাচ্ছন্দ্য বোধ করলো ও। সুমি তখন আবার আপেল খাওয়ায় ব্যস্ত হয়েছে। তার মতে অন্যরা সুমিকে এই অবস্থায় দেখলে বকলেও প্রদীপ্তার মতো নরম মেয়ে কখনোই কিছু বলবে না। সুমি খেতে খেতে বলল, আপনি খুব ভালো আপা। জবাবে নীরবে তাকালো প্রদীপ্তা। সুমি ফের বলল, রুশ আপা পরীক্ষা দিতে গেছে, ভাইজানরা খালুরা কেউ বাড়িতে নাই। আমারও অন্য জায়গায় কাজে যাইতে হইব। আপনি বাড়িতে একা ভয় পাবেন? প্রদীপ্তার মস্তিষ্কে তখন হানা দিল একটা মানুষ। প্রদীপ্তা ভাবলেশীনভাবে বলল, একা নই তো, উনিও তো আছেন। কথাটা বলেই তাজ্জব বনে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই সুমি বলে ওঠে, ওই ভাইজান বাড়িতে থাকা আর না থাকা দুটো তো সমান। প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, আমি ভয় পাই না, আপনি চিন্তা করবেন না। সুমি মাথা দোলায়। প্রদীপ্তা বেরিয়ে আসে রান্নাঘর থেকে। দরজার সম্মুখে এসে দাঁড়াতেই আদিবের দেখা পেল সে। এটো প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্রদীপ্তা ওকে দেখে হাতটা বাড়িয়ে দিয়ে নিম্ন গলায় বলল, আমায় দিন। আদিবের মুখশ্রী গাম্ভীর্যে পরিপূর্ণ, শক্ত হয়ে আছে চোয়ালে। আদিব প্রদীপ্তাকে পাশ কাটিয়ে হেসেলে পা রাখতে হন্তদন্ত হয়ে ছুটে এলো সুমি। ভয়ার্ত দৃষ্টিতে আদিবের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আল্লাহ, ভাইজান আপনি রান্নাঘরে কেন আসছেন? আমায় ডাকতেন। দেন দেন, আমার কাছে দেন। আদিব ছুঁড়ে ফেলার ন্যায় প্লেটটা বেসিনে রাখলো। সুমির বুক ভয়ে তটস্থ। মেয়েটা ঢোক গিলল, অধর ভেজালো। তৎক্ষণাৎ বাজখাই কণ্ঠটা তার উপরে এসে পড়ল। তুই থাকতে ওনার কেন কাজ করতে হলো? আপেল পরে খাওয়া যেত না? কেউ মারতো তোকে পরে খেলে? সঙ্গে সঙ্গে সুমি ভীত গলায় বলে, ভুল হয়ে গেছে ভাইজান, কসম আর জীবনেও এমন করব না, আর জীবনেও আপেল খাবো না। বিরক্ত হলো আদিব। নিস্পৃহ কণ্ঠে বলল, তোকে আপেল খেতে মানা করিনি, নিজের কাজ ঠিকঠাক মতো করতে বলেছি। টেবিল গুছিয়ে আয়।
সুমি এক মুহূর্ত দাঁড়ায় না, হন্তদন্ত পায়ে ছোটে টেবিল গোছাতে। আদিবও হাত ধুয়ে নেয়। প্রদীপ্তা নিশ্চুপ নীরব দর্শকের ন্যায় চেয়ে রয় অনিমেষ। সামান্য একটা প্লেট ধুইনি বলে মানুষটা মেয়েটার সাথে এমন ব্যবহার করবে? মেয়েটা প্রদীপ্তার চেয়ে ছোটই হবে, সারাক্ষণই তো কাজ করে, মাঝে কি একটু অবসর সময় কাটানো তার প্রাপ্য নয়? প্রদীপ্তার অকস্মাৎ মনে পড়ে তার ফেলে আসা দিনের কথা। সে তো কাজের লোক ছিল না, তবুও সে এর চেয়ে জঘন্য আচরণ পেয়েছে। আদিব তো শুধু কয়েকটা কথা শোনালো আর প্রদীপ্তার গাল লাল হতো, শরীরে কাটা ছেঁড়া দাগ জন্মে যেত। প্রদীপ্তার বুক ভার হয়, তার বড্ড ইচ্ছে করে আদিবকে বলতে, কেন এভাবে ওর সাথে কথা বললেন? তবে নিজের অবস্থার দিকে চেয়ে বলতে পারে না সে। কে প্রদীপ্তা? এই বাড়িতে আচানক এসে পড়া এক ঝামেলা আশ্রিতা। এছাড়া কী বা তার পরিচয়? কোনো পরিচয় নেই তার। সে রশিদ দেওয়ানের মেয়ে নয়। যদি রশিদ দেওয়ান তার বাবা হতো, তবে সে কিছুতেই তার মেয়েকে এত কষ্টের মাঝে রাখত না। প্রদীপ্তার কোনো শৈশব ছিল না, জীবনের কোনো রঙও নেই তার। এসবের জন্য দায়ী কি একমাত্র রশিদ দেওয়ান নন? তিনি চাইলেই তো সবটা অন্যরকম হতো। একটা সুস্থ জীবন পেত প্রদীপ্তা। প্রদীপ্তা মাথা নিচু করে চলে যায় নীরবে। অজস্র ভাবনার ঘোরে বিভোর রমণীকে দেখতে আজকাল বেশ ভালো লাগে আদিবের। নীরব মুখ, রহস্যময় অক্ষি, সবটাই ভালো লাগে। আদিব সামনের পথে হাঁটে। হাঁটতে হাঁটতে কারো দিকে নজর স্থির করে বলে ওঠে, মনোজগতে বিভোর হয়ে থাকা নন্দিনী আমার হৃদয়স্থল ঝঞ্ঝা বিক্ষুব্ধ করে তুলেছেন প্রতিদিনই। সুপ্ত অনুরাগে হচ্ছি দগ্ধ, হচ্ছি আমি বেসামাল। রহস্যময়ী আপনি, ভয়ঙ্কর আপনার অদৃশ্য ইন্দ্রজাল। প্রখর রৌদ্রের আগুনে পুড়ে যাচ্ছে ধরণী। আকাশ তখন অগ্নিমাখা পাটাল নীলের পরিবর্তে ঝলসে উঠেছে তামাটে রঙে। দিগন্ত জুড়ে তপ্ত হাওয়া উড়ে বেড়াচ্ছে। গাছের পাতা নিস্তেজ, ধূলিধূসরিত পথ নিঃশ্বাস ফেলে নির্জনে। চার দেওয়ালে বন্দি ঘরে নিজেকে গুটিয়ে কল্পনার জগতে ডুবে রয়েছে প্রদীপ্তা। বিছানার উপর উল্টো হয়ে শোয়া অবস্থায় প্রদীপ্তা। শাড়ি হতে চুল সব কিছু এলোমেলো অবস্থায় খাট জুড়ে ছড়িয়ে আছে। অশরীরী সৌন্দর্যে বেষ্টিত উপন্যাস পড়ায় মগ্ন প্রদীপ্তার সমগ্র অঙ্গ। প্রদীপ্তা আয়েশ করে অপভ্রংশে এক হাত গুজে রেখেছে। চোখের পাতায় গুটি গুটি শব্দগুচ্ছরা রঙিন ফানুসের ন্যায় বিচরণ করছে। বাড়িটা এখনো ফাঁকা, কেউ বাড়ি ফেরেনি। ঘড়ির কাঁটা 11টার ঊর্ধ্বে। আদিব নিজ বারান্দায় বসে আছে, চক্ষুজোড়া বন্ধ করা নিশ্চিন্তে। টেবিলের উপর পড়ে আছে একটা ডকুমেন্ট কাগজ। ল্যাপটপের খোলা স্ক্রিনে ভাসছে গুটি গুটি অক্ষরে লেখা একটা মেল। সূর্যের তির্যক রশ্মি আদিবের পায়ের কাছে এসে পড়েছে। মাথাটা টনটন করছে সূক্ষ্ম ব্যথায়। আদিব দু আঙুলের বিচরণ চালাচ্ছে ললাটে ক্রমশ। চোখ বন্ধ করলে নাকি মানুষ অন্ধকার দেখতে পায়, অথচ আদিব চোখের পাতায় এক করলেই তার স্বপ্নকে দেখতে পায়, সবচেয়ে প্রিয় স্থানটা দেখতে পায়, আরও দেখতে পায় এক নারীর পলকহীন হরিণী নয়ন। আদিবের অধরের কোণে স্বল্প হাসির ঝিলিক। দৈবাত পুরুষালী মোহনীয় কণ্ঠস্বরটা গেয়ে ওঠে, মোদের রোদে পুড়ে যাওয়া মুখ, মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের চোখে চোখ রাখা চেতিয়ে এই বুক, মোদের কংক্রিট গ্যালারি, মোদের কাঁধে কাঁধ রাখা শাড়ি, মোদের ভালোবাসার ওই বেশ ক্যাম্প জনস্লোগানে ভরাতে পারি। মোদের সবুজ মেরুর প্রাণ, মোদের এক সুরে স্লোগান, মোদের দলবেঁধে চলা পায়ের শব্দে কাঁপে এই ময়দান। গলা ছেড়ে যদ্দূর গাওয়া যায় গেয়ে থামে আদিব। চোখ মেলে তাকায়। অকস্মাৎ নোটিফিকেশনের শব্দ বেজে উঠেছে তার ফোনের স্ক্রিনে। আদিব টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠোফোনটা হাতে নিতেই চোখে পড়ে ছোট্ট ছোট্ট গুটি কয়েক শব্দ। আদিব ভ্রু পাকিয়ে সেই নোটিফিকেশন চাপতে চোখের সামনে দৃশ্যমান হয় আরও কিছু শব্দগুচ্ছ। অধর প্রসারিত হয় আদিবের। মাথা ঝুঁকিয়ে হেসে ফেলে সে।
ফোন রেখে ল্যাপটপের দিকে মনোযোগ দেয় সে। লিখে রাখা মেইলের নিচে ছোট্ট একটা শব্দ সাবমিটে আঙুল চাপতে বিশ্বজয়ের হাসিতে ছেয়ে যায় তার আদল। সুমি সব রান্না বান্না করে তবেই গেছে। যাওয়ার আগে প্রদীপ তাকে সবটা দেখিয়ে বুঝিয়ে দিয়েছে। মধ্যাহ্ন বেলা বয়েছে। বড়রা তো দূরের কথা, রুষা অবধি বাড়ি ফেরেনি এখনো। প্রদীপ্তার অবশ্য অসুবিধা ছিল না এসবে, তবে আপাতত একটা চিন্তা বেশ নিপুণভাবে মস্তিষ্কে ঘুরছে তার। কেউ বাড়ি নেই, আদিব আছে শুধু। বেলা হয়েছে অনেক, মানুষটার নিশ্চয়ই খিদে পেয়েছে। প্রদীপ্তা কিভাবে ডেকে এনে খাওয়াবে সেই লোককে? খিদে পেলে কেন সে ডাকতে আসছে না প্রদীপ্তাকে? লাজুক প্রদীপ্তাই বা কিভাবে গিয়ে ডাকবে সেই লোককে, যেখানে প্রদীপ্তার কাছে সম্পূর্ণ অচেনা আদিবের কক্ষ। স্বস্তিতে বসে থাকা দায়ের হয়েছে রমণীর। মহা যন্ত্রণা মনে হচ্ছে সব কিছু। অকস্মাৎ শ্রবণেন্দ্রিয়ে চেনা কণ্ঠস্বর প্রবেশ হতে চকিত ঘরের দরজার দিকে তাকায় প্রদীপ্তা। ঘর্মাক্ত মুখে ক্লান্ত শরীরটা নিয়ে প্রদীপ্তার ঘরে এসে উপস্থিত হয়েছে রুষা। গায়ে এখনো কলেজের সাদা জামাটা জড়ানো, সদ্যই ফিরেছে হয়তো। রুষা হাসি মুখে বলল, আজ তো বাড়িতে কেউ ছিল না, কিভাবে এত সময় পার করলে চাঁদের মতো দেখতে আপু? লজ্জায় লাল হয়ে ওঠে প্রদীপ্তার অপভ্রংশ। কাল থেকেই রুষা সাদিদার কাব্যতাকে এমন অদ্ভুত নামে সম্বোধন করছে, এতে যে প্রচণ্ড লজ্জায় মিয়ে আসে প্রদীপ্তার নাজুক চিত্ত। প্রদীপ্তা পারে না কিছু বলতে, আবার এসব সহ্য করতেও পারে না। প্রদীপ্তার করুণ মুখশ্রী দেখে আরও হাসি পায় রুষার। রুষা সতর্ক কণ্ঠে বলে, লজ্জা পেও না চাঁদের মতো দেখতে আপু, আমি চলে যাচ্ছি। কথা শেষ করে হাসতে হাসতে চলে গেল রুষা। রেখে গেল অপ্রসন্ন পরিস্থিতির কবলে চাপা পড়া মেয়েটাকে। প্রদীপটা কোথায় চাঁদের মতো দেখতে? সে তো ওই সুন্দর বস্তুটার ধারে কাছেও নেই। তবুও কেন মানুষ তাকে এসব বলে ডাকছে কাল থেকে? আশ্চর্য হয়ে জমে থাকে প্রদীপ্তা। নানির ঘরে থাকতে ময়লার স্তূপে পড়ে থাকা কীটপতঙ্গের সঙ্গে তাকে তুলনা করা হতো, আর আজ একটা মানুষ তাকে সবার কাছে চাঁদ বানিয়ে দিয়েছে। কোনটায় মিয়ে পড়ে প্রদীপ্তার মুখ। দুই হাত আচমকাই আঁকড়ে ধরে বিছানার চাদর। সময় পায় নিজস্ব ধারায়। বিকেলের সময় বাড়িতে ফিরেছেন শীতল বেগম, শাহানা বেগম আর রুমকি বেগম। কোনো এক দূর সম্পর্কের আত্মীয় মারা গিয়েছিলেন তাদের। দীর্ঘ পথের যাত্রা, ও বাড়ি আর এ বাড়ি, তাই তো এমন দেরি হয়েছে আসতে। ক্লান্ত তিন মহিলার জন্য নিজের হাতে ঠান্ডা শরবত বানিয়ে আনলো প্রদীপ্তা। তাকে রান্নাঘরের জিনিসপত্র খুঁজে নিতে সাহায্য করেছে রুষা। প্রদীপ্তাকে ট্রে নিয়ে হাজির হতে দেখে রুমকি বেগম বলেন, তোমাকে এত কষ্ট করতে কে বলল? রুষা কোথায়? প্রদীপ্তা নম্র কণ্ঠে বলল, আমার অসুবিধা হয়নি, সামান্য একটু কাজ, এতে কষ্টের কি আছে? কথা বলতে বলতে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিল প্রদীপ্তা। শরবত মুখে নিতেই তৃপ্তিতে ছেয়ে যায় সকলের ক্লান্ত অন্তঃস্থল। প্রদীপ্তা যায় ট্রে রাখতে। রুমকি বেগম তখন বলেন, রুষাকে দেখ আর প্রভাকে দেখ, দুজনের মাঝে আকাশ পাতাল পার্থক্য। ও মেয়ে সারাক্ষণ নিজের মতো করে লাফাতেই বাঁচে, আর এ মেয়ে কায়দায় থাকে কখন কোন কাজ করা যায়। বলেই হাসেন মহিলা। শীতল বেগমও হাসলেন ক্ষীণ, বললেন, আমি ভাবিও নি কখনো এমন একটা ফুল আমার ভাগ্যে জুটবে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। রুমকি বেগম মাথা নাড়েন। শাহানা বেগমের দৃষ্টি তখন এদিক সেদিক। রুষাকে নিজের মতো করে হেঁটে আসতে দেখে শাহানা বেগম কপাল খোঁজ করে বলে ওঠেন, আদি বাড়ি নেই রুষা, ছেলেটা খেয়েছিল দুপুরে। রুষা শাহানার দিকে ছোট ছোট চোখে তাকায়। আদিব রুমকি বেগমের ছেলে হলেও শাহানা বেগম আদিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বাড়ির সকলেরই খুব প্রিয় পাত্র, গম্ভীর চরিত্রের আদিব। রুষার মাঝে মাঝে হিংসে হয় আদিবের উপর। মনে হয় আদিব সবাইকে বশ করে রেখেছে কোনো মন্ত্রের সাহায্যে। এই যে কেউ তাকে জিজ্ঞেস করলো না অবধি যে তোর পরীক্ষা কেমন হয়েছে, তুই খেয়েছিস কিনা। জিজ্ঞেস করলো কার কথা?
আদিবের কথা। রুষা অপ্রসন্ন কণ্ঠে বলে, খেয়েছে ভাইয়া, একসাথে বসেই খেয়েছে দুজন। আপাতত বেরিয়েছে, বাড়িতে বসে থাকার মানুষ নাকি সে। শাহানা বেগম ছোট্ট করে ওহ বলে চুপ হয়ে যান। তখন আবার রুমকি বেগম বলেন, ঠিকঠাক খেয়েছিস তোরা? উভা খেয়েছে? রুষা প্রদীপ্তার দিকে তাকালো স্বাভাবিকভাবে। প্রদীপ্তা একটু আগে এখানে দাঁড়িয়েছে। রুষা কণ্ঠস্বর শান্ত রেখে বলল, আমি আর ভাইয়া খেয়েছি, আপু তো খাওয়ার সময় নিজেই নামেনি। রেগে গেলেন রুমকি বেগম। সে ক্ষুণ্ণ গলায় মেয়েকে বললেন, তুই ডাকিসনি কেন ওকে? রুষা তাজ্জব। সত্যি তার খেয়াল ছিল না এই ব্যাপারটাতে। সে ভেবেছিল প্রদীপ্তা হয়তো আগে খেয়ে নিয়েছে, অথচ প্রদীপ্তা যে লাজুক মেয়ে, সে কখনোই একা একা এসে খাবে না। রুষা জিভ কেটে প্রদীপ্তার দিকে তাকাতেই প্রদীপ্তার নিম্ন গলায় বলল, আমি ইচ্ছে করে খেতে আসিনি। ও আমাকে ডেকেছিল তো। আসলে সকালে দেরি করে খেয়েছিলাম, পেট ভরাই ছিল। শীতল বেগম জানেন প্রদীপ্তার কথার মানে। মেয়েটা কি খায় না খায় সবটাই তো খেয়াল করে সে। হাজার হোক, যেমনই হোক, যেই পরিচয়ে হোক, মেয়ে তো তার। কতটা খায় প্রদীপ্তা সেই ব্যাপারে যথেষ্ট অবগত তিনি। শীতল বেগম নীরবে এক পলক প্রদীপ্তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। জাঁকজমকপূর্ণ শহরে রাত্রি এসে নেমেছে। অলিগলি তখনও মানুষজনে গিজগিজে। রাস্তায় যানবাহনের অন্ত নেই। শাড়ির আঁচল কোমরে গুজে রাতের খাবার রান্না করছেন রুমকি বেগম। তার পাশেই দাঁড়িয়ে আছে প্রদীপ্তা। খুব মনোযোগ সহিত রুমকি বেগমের রান্না দেখায় মগ্ন সে। পেছনে শীতল বেগম অন্য কাজ করছেন। শাহানা বেগম ঘরে গেছেন খানিক বিশ্রামের প্রয়াসে। উনি জার্নি করতে পারেন না একদমই। অল্প জার্নিতেই নেতিয়ে পড়েন। টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরছে। বসার ঘরে এক ঝাঁক হাসির রেশ। হই হুল্লোড়ে গমগম করছে বাড়ি। হবেই না বা কেন? সাদিদ, কাব্য আর রুষা এক হয়েছে বলে কথা। টিভিতে ক্রিকেট খেলা চলছে, সেই নিয়েই মত্ত সবাই। শুধু যে সাদিদ, কাব্য আর রুষাই এই খেলা নিয়ে মাতামাতি করছে এমন নয়, রশিদ দিয়ান আর এহসান খানও সঙ্গে রয়েছে ওদের। টেবিলে হরেক রকম নাস্তা দেওয়া প্রত্যেকের জন্য। রুমকি বেগম রান্নাঘর থেকে গলা উঁচু করে ডাকলেন, রুষা, দেখ তো কটা বাজে। রুষা শুনতে পায় না মায়ের ডাক। রুমকি বেগম আরও কয়েকবার মেয়ের নাম ধরে ডাকেন। তার মেয়ের কোনো ভাবান্তর নেই। শুনতে পায়নি রুষা। তা দেখে প্রদীপ্তা বলল, আমি সময় দেখে আসছি। রুমকি বেগম বাধা দিলেন না। শান্তশিষ্ট প্রদীপ্তা রান্নাঘর পেরিয়ে গিয়ে দাঁড়ায় বসার ঘরে। ঘড়ির কাঁটা রাত 11:30 ছাড়িয়েছে। প্রদীপ্তা সময় দেখে পুনরায় রান্নাঘরে চলে এলো। বলল, 11:30 বাজে। রুমকি বেগমের মুখে কিঞ্চিত চিন্তার ছাপ দেখা গেল। সে কপাল ভাঁজ করে শীতল বেগমকে বললেন, শীতল, একটু খুন্তিটা নাড়, আমি দেখে আসি ছেলেটা ফিরেছে কিনা। শীতল বেগম হাতের কাজ ফেলে উঠতেই নিচ্ছিল, তবে তার ওঠার আগে প্রদীপ্তা কেড়ে নিল রুমকি বেগমের হাতে থাকা খুন্তিটা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি করছি। রুমকি বেগম বাধা দিতে গিয়েও থেমে গেলেন। হেসে ফেললেন আনমনাই। স্নেহময়ী হাতটা তুলে প্রদীপ্তার মাথায় রাখলেন তিনি। প্রদীপ্তা চমকে ওঠে, চকিত তাকায় রুমকি বেগমের দিকে। রুমকি বেগম মুখে মুচকি হাসি ফুটিয়ে বললেন, সব সময় ভালো থেকো। কথাটা বলেই রুমকি বেগম চলে গেলেন। প্রদীপ্তার হৃদয়টা কেমন করে কাঁপছে। এই প্রথম কেউ স্নেহময়ী হাতটা প্রদীপ্তার মাথায় রেখেছে। প্রদীপ্তা আবেগে কেমন কাতর হয়ে পড়ল। চোখটা আচানক চকচক করে উঠে সঙ্গে সঙ্গেই নিভে গেল। সে নিজেকে সামলে মনোযোগ দিল হাতের কাজের দিকে। শীতল বেগম পুরো ব্যাপারটা হাসি মুখে লক্ষ্য করলেন। ভদ্রমহিলার মনে হলো প্রদীপ্তাকে অনেক ভালোবাসা দিতে হবে, আদরে স্নেহে ভরিয়ে দিতে হবে মেয়েটার জীবন। তা না হলে ব্যর্থ যাবে শীতল বেগমের সম্পূর্ণ জীবন। আঁচলে হাত মুছতে মুছতে ব্যস্ত পায়ে হেঁটে এলেন রুমকি বেগম। চিন্তিত কণ্ঠে রুষাদের উদ্দেশ্যে বলল, তোদের ভাইয়া ফিরেছে।
সাদিদ টেলিভিশনের পর্দায় চক্ষু স্থির রেখে জবাব দিল, না ফেরেনি, তুমি চিন্তা করো না, চলে আসবে। রুমকি বেগম অস্থির হয়ে ওঠেন। পই পই করে বলেছি রাত করে বাড়ি না ফিরতে। বাড়িতে থাকি মাত্র কটা দিন, তাও বাইরে বাইরে কাটিয়ে শেষ করে দেয়। চারদিকে কত ধরনের মানুষ, চিন্তা হয়তো আমার। রশিদ দিওয়ান রুমকি বেগমের কথা শুনে বলেন, চিন্তা করবেন না ভাবি, আদিব তো আর বাচ্চা ছেলে নয়, ঠিক চলে আসবে। রুমকি বেগম শান্ত থাকতে পারেন না। যতক্ষণ অবধি তার ছেলে বাড়িতে আসবে না ততক্ষণ তার আত্মাটা ছটফট করবে। রুমকি বেগম দ্রুত কদমে নিজের কক্ষের দিকে ছোটেন। ইমদাদ খান ঘরে বসে কী সব কাগজপত্র পড়তে ব্যস্ত। তখন রুমকি বেগম এসে ব্যস্ত কণ্ঠে বললেন, আদি এখনো বাড়ি ফেরেনি, ওকে একটা কল করো তো, বলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ইমদাদ খান শান্তভাবে স্ত্রীর উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলেন, এত চিন্তিত কেন তুমি? রাত বাজে মাত্র 11:30। ওর সময় হলে ও ঠিক চলে আসবে। এত চিন্তার কি আছে? বাচ্চা ছেলে নাকি তোমার? রুমকি বেগম কটমটে দৃষ্টে তাকায় স্বামীর দিকে, আঙুল তুলে ঝাঁঝালো কণ্ঠে শাসায়, একদম এসব কথা বলবে না তুমি। বোঝো না কেন চিন্তা করি? তোমার জন্য হয়েছে সব। তোমার লাই পেয়ে পেয়ে ছেলের আজ এই অবস্থা। শহরের অলিগুলির আশেপাশে কত মানুষ ঘুরে জানো? ওর শত্রুর অভাব পড়েছে, স্বেচ্ছায় শত্রু বানায় তোমার ছেলে। কখন কোথা থেকে বিপদ উপচে পড়ে বলা যায়? এক্ষুনি কল করে বাড়ি ফিরতে বলো ওকে, এক্ষুনি বলবে। ইমদাদ খান হো হো করে হেসে ওঠেন। এতে আরও তেতে উঠল রুমকি বেগম। আশ্চর্য, সে কি কৌতুক করেছেন নাকি ইমদাদ খানের সাথে? সে রাগান্বিত গলায় কিছু বলতেই যাচ্ছিল, তখন রুষা এসে দাঁড়ালো দরজার কাছে। মায়ের উদ্দেশ্যে গদগদে গলায় বলল, তোমার পুত্র এসেছে মা, সঙ্গে উৎস ভাইয়াকে এনেছে, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এটেছে ভাইয়া। রুমকি বেগম এক পল রক্তিম দৃষ্টিতে ইমদাদ খানের দিকে চেয়ে বড় বড় কদম ফেলে বেরিয়ে গেলেন। রুষাও পেছন পেছন চলে এলো। মায়ের বসার ঘরের দৃশ্য মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। সবাই শান্ত হয়ে বসে আছে, হই হুল্লোড়টা নেই। তাদের মাঝে এসে বসেছে দুজন নতুন মানুষ। তাদের জন্যই এমন শান্তিপূর্ণ হয়েছে চারপাশ। সাদিদ কাব্য সাদিদের দিকে তাকিয়ে আছে থমথমে মুখে। এহসান খান রশিদ দেওয়ান গেছেন নিজেদের ঘরে। সাদিদের কাব্যর প্রচণ্ড ইচ্ছে করছে সোফায় বসা দুজন ব্যক্তিকে ভাগিয়ে দিতে, কিন্তু উপায় অন্তর নেই। বড় ভাইকে চলে যেতে বলার মতো দুঃসাহস দেখালে যে তাদেরই সমস্যা। আদিফ ক্রিকেট চলমান চ্যানেল পাল্টিয়ে খবরের চ্যানেল চালু করে রেখেছে। দেশের সংবাদ দেখাচ্ছে তাতে। সারাদিন দেশের জনগণের জন্য কাজ করে যাওয়া কাব্য আর সাদিদের রন্ধ্রে রন্ধ্রে বইছে বিরক্ত। পুরনো খবর পুনরায় দেখার কি আছে? একই জিনিস বারবার দেখার মাঝে কি আনন্দ পায় আদিব? আদিবের সাথে আবার আরেকজনও এসে হাজির হয়েছে, আদিবের একমাত্র মামার একমাত্র পুত্র উৎস। আদিব আর উৎস সমবয়সী। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে কাজে যুক্ত উৎস। দেখতে হ্যাংলা পাতলা শ্যামবর্ণের, স্বভাব আদিবের মতোই খিটখিটে। সহসা রুমকি বেগম হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালো আদিবের সামনে। আদিব টেলিভিশনের পর্দা থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে ফেলল। তৎক্ষণাৎ ভদ্র মহিলা ক্ষুণ্ণ গলায় বলে উঠলেন, এত রাত বিরাতে বাইরে বাইরে ঘুরতে মানা করি তো তোকে, শুনিস না কেন? বাড়িতে এক দণ্ড স্থির হয়ে থাকতে পারিস না, সবসময় বাইরে বাইরে থাকিস। মাঝে মধ্যে বাড়ি এসে খেয়ে দিয়ে ফের বেরিয়ে যাস, এসব কি ভালো স্বভাব? আদিব মায়ের কথায় উত্তর দেয় না, বরং প্রসঙ্গ পাল্টে বলে, উৎস এসেছে দেখো, ওর আর আমার দুজনেরই খিদে পেয়েছে, খেতে দাও। রুমকি বেগম উৎসর দিকে তাকাতে না তাকাতেই উৎস নরম স্বরে বলে ওঠে, কেমন আছো ফুপি? রুমকি বেগম দীর্ঘশ্বাস ফেলেন, হতাশা ভরা কণ্ঠে বলেন, তোর ভাই আর ভালো থাকতে দেয় কোথায়? তুই কেমন আছিস? মুখ চোখের এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করিস না? উৎসর সাথে কিছুক্ষণ কথা বলেন রুমকি। চলল তাদের কথোপকথন দীর্ঘ সময়। ওদিকে শীতল বেগম সবার খাওয়ার জন্য টেবিল গুছিয়ে নিয়েছেন।
শীতল বেগমকে সাহায্য করছে প্রদীপ্তা। এই বাড়িতে আসার পর রাতে সবার সাথে বসে খাওয়া হয়নি প্রদীপ্তার, আবার রাতে নিচে নামাও হয়নি। এই প্রথম। খারাপ লাগছে না প্রদীপ্তার শীতল বেগমের সাথে তালে তাল মিলিয়ে কাজ করতে, বরং ভালো লাগছে। শীতল বেগম আগে ভাগেই শাহানা বেগমের জন্য আলাদা করে খাবার তুলে রাখলেন। শাহানা বেগমের পক্ষে সম্ভব নয় এখানে এসে খাবার খাওয়া, তাই ঘরে পাঠিয়ে দেবেন। প্রদীপ্তা এই মুহূর্তে এসে বলল, আমি দিয়ে আসি ওনাকে। শীতল বেগম মানা করলেন। তোমার যেতে হবে না, আমি যাচ্ছি একটু পর। প্রদীপ্তা শুনল না, প্লেট হাতে তুলে বলল, আমাকে কিছু করতে দিতে চান না কেন আপনি? আমি সব পারি তো। বলেই প্রদীপ্তা খাবার ঘর ছেড়ে বেরোলো। পেছনে রেখে গেল হাসিতে ঔজ্জ্বল্য এক মায়ের মুখ। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন প্রদীপ্তার খেয়াল হয় সে শাহানা বেগমের কক্ষ চেনে না, আন্দাজে কোথায় নিয়ে যাবে এই খাবার সে। তখনই তার সামনে এসে দাঁড়ায় কাব্য। চিন্তায় মগ্ন প্রদীপ্তার সামনে আচমকা কাব্যের আগমন ঘটতে খানিক ভয় পেয়ে যায় প্রদীপ্তা। চোখের পলক ঝাপটিয়ে ঠিক করে তাকায়। কাব্য হাসি মুখে বলে, ভয় পেয়ে গিয়েছিলে চাঁদের মতো দেখতে বুনু? লজ্জায় মুখশ্রী লাল হয়ে ওঠে প্রদীপ্তার। এমন করে ডাকার অর্থ কি? প্রদীপ্তা মাথা নিচু করে ফেলল ধীরে। কাব্য ভ্রু বাঁকিয়ে শুধায়, কোথায় যাচ্ছ খাবারের প্লেট নিয়ে? প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, ছোট মামির ঘরে। কাব্য সরে দাঁড়ালো। যাও তবে, পরে দেখা হচ্ছে। প্রদীপ্তা এক পা সামনে এগিয়ে নিতে গিয়েও থামলো। নীরব দৃষ্টে কাব্যের দিকে তাকিয়ে নিম্ন গলায় বলল, ওনার ঘর কোনটা একটু বলে দেবেন ভাইয়া? কাব্য হেসে ফেলল। মেয়েটা এত কম কথা বলে যে হঠাৎ করে যখন নিজ থেকে কিছু জিজ্ঞেস করে তখন কাব্যের হাসি পায়। কাব্য মাথা নেড়ে বলে, আমার সাথে এসো। প্রদীপ্তা দ্বিধা করল না, চুপচাপ হাঁটা ধরল কাব্যের পিছু পিছু। শাহানা বেগমের ঘরটা ওপরের তলায়। সিঁড়ির কাছে পৌঁছানোর সময় বসার ঘর পেরোনো লাগে। মস্তক নত করে নিঃশব্দে বসার ঘর পেরোলো প্রদীপ্তা। তাকালো না আশপাশ, তবে উৎস বেজায় উৎসুক দৃষ্টে তাকিয়েছিল প্রদীপ্তার দিকে। বড়ই অদ্ভুত কৌতূহল সেই দৃষ্টিতে, অথচ আদিব এক পলকের জন্য তাকায়নি প্রদীপ্তার পানে। তার নজর ছিল শুধুই টেলিভিশনের পর্দায়। বিভোর হয়ে এক ধ্যানে সে টেলিভিশনেই তাকিয়েছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে টেলিভিশনটা বন্ধ, কোনো আলোকচিত্র প্রদর্শনী করা হচ্ছিল না সেখানে। তাহলে এমন কঠোর মনোযোগ সহিত কি দেখছিল আদিব? নব্যদিনের আবির্ভাব ঘটেছে। তমিশ্রে নিমজ্জিত প্রকৃতির বুকে হাস্যোজ্জ্বল মুখে উকি দিয়েছে ঔজ্জ্বল্য রবি, যার কিরণে সমগ্র তমসা কেটে গিয়ে আলোকাচ্ছন্ন হয়েছে পরিবেশ। ঘুমে ঢুলুঢুলু করছে প্রদীপ্তার অক্ষি। কাল রাতে একটুও ঘুমায়নি সে। একটা বই পুরো পড়ে শেষ করেছে। সবে চোখের পাতা এক হয়েছিল তার। তৎক্ষণাৎ সূর্যের রশ্মি এসে সরাসরি চোখের ওপর পড়ল। প্রদীপ্তা বিরক্ত মুখে চোখের ওপর হাত দিয়ে অন্য পাশ ফিরে শুলো। বিধিবাম সঙ্গে সঙ্গে বাতাসের বেগে কক্ষে থাকা ছোট্ট কিছু মেঝেতে পড়তেই ঝনঝন করে বেজে উঠল। ছুটে পালালো প্রদীপ্তার তন্দ্রা। ধরফড়িয়ে উঠল মেয়েটা। তাকালো চারপাশ, বুঝতে পেল এখন আর ঘুমানো সম্ভব নয়। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে চাইল। দিনের সম্পূর্ণ আলো ফুটে উঠেছে। প্রদীপ্তা এলোমেলো শাড়ি গুছিয়ে নিয়ে বিছানা ত্যাগ করলো তৎক্ষণাৎ। গ্রীষ্ম সূর্যের তীর্যক হাসির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সে কতটা উত্তপ্ত ঋতু। নদীর বুকে ঝিলিক তোলা রোদের প্রতিটি তরঙ্গ প্রদীপ্ত সোনালি আগুনের মতো ঝলমল করছে সমগ্র বাগান জুড়ে। সবুজে বিস্তীর্ণ বৃক্ষরা দাঁড়িয়ে আছে আশেপাশে। সেই গাছে আবার নানান ধরনের ফল ধরেছে। প্রশস্ত মাঠের ন্যায় বাগানের বুকে গোল করে কতগুলো বেতের চেয়ার বিছানো, মাঝে বৃত্তাকার টেবিল। টেবিলের ওপর চায়ের কেতলি, চিনির কৌটো, চায়ের কাপ ইত্যাদি ইত্যাদি রাখা। চেয়ারে বসা খানবাড়ির সদস্যরা, 3 কর্তা আর খুদে ছানারা।
মাঝে মাঝে ঘুম ভরে ঘুম থেকে উঠে বাগানে ছোটোখাটো চা খাওয়ার আয়োজন করা হয় এ বাড়িতে। আজও হয়েছে। সকলের সাথে উপস্থিত হয়েছে আদিব আর উৎস। এমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ান ব্যবসা নিয়ে কথা বলায় ব্যস্ত। সাদিদ, কাব্য আর রুষা তখন ক্রিকেট সম্বন্ধে কথা বলছে। কাল বাংলাদেশ হেরে গেছে, এই নিয়ে কথা শেষ নেই তিনজনের। দেখে মনে হচ্ছে বাংলাদেশ বউ আর ওরা তিনজন শাশুড়ি। আদিব আর উৎস চুপচাপ চা খাচ্ছে, কারো মুখে রানে। অযথা কথা বলতে পছন্দ করে না দুজনের একজনও। দৈবাত কথায় কথায় সাদিদ বলে ওঠে, প্রভাকে দেখেছিলি রুষা? রুষা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, না, যাদের মতো দেখতে আপু ঘুমাচ্ছিল, তাই আর ডাকিনি। কথাটা বলেই আশেপাশে তাকালো রুষা। সাদিদ আর কাব্য হেসে ফেলেছে। ইমদাদ খান, রশিদ দেওয়ান আর এহসান খান ভ্রু বাঁকিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকায়। তা দেখে রুষা বলে, তোমরা তোমাদের মতো করে কথা বলো, আমার কথায় কেন কান দিচ্ছ? তারা চোখ সরিয়ে নিল। কাব্য বলল, ডেকে তুললেও তো পারতি। মজা লাগে চাঁদের মতো দেখতে বুনু সামনাসামনি থাকলে। যে চুপচাপ মেয়েও, বাবা, আমি লাইফে এমন মেয়ে দেখিনি। সাদিদ বলল, তোর সাথে তবু তো যা একটু হুঁ হাঁ করে আমাকে তো দেখতেই পারে না। সেদিন একবার ভাইয়া বলে ডেকেছিল, ওইটাই শেষ। কথা শেষ করে ফের হাসলো সাদিদ আর কাব্য। রুষা ভাব নিয়ে পায়ের উপর পা তুলে বসলো। কণ্ঠে নাটকীয় ভাবসাব ধরে রেখে বলল, আর আমার তো সবসময় আপনার সাথে কথা চলতেই থাকে, বিকজ আই এম স্পেশাল। দুদিক থেকে দুটো গাঁটটা এসে পড়ল রুষার মাথায়। রুষা মাথায় হাত দিয়ে কটমটে করে তাকালো সাদিদ আর কাব্যের দিকে। উদ্যত হলো কিছু বলতে। ঠিক ওই সময়ে আদিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, বাবা, আমি একবার নানা বাড়ি যাব। রুষা চোখের তেজ কমিয়ে চকিত তাকালো। সাথে সাথে তাকালো একে একে প্রত্যেকে আদিবের দিকে। আদিব শীতল নেত্রে এমদাদ খানের দিকে তাকিয়ে আছে। এমদাদ খান খানিকক্ষণ চুপ থেকে বলেন, কবে যাবে? আদিব সঙ্গে সঙ্গে জবাব দিল, আজ অথবা কাল। এমদাদ সাহেব শুধায়, একা যাবে? আদিব ভাবলেশীনভাবে জবাবে বলল, না, রুষা, সাদিদ আর কাব্যকে নিয়ে যাব। আনন্দে চোখ জলজল করে ওঠে রুষার। সে উৎফুল্ল মেজাজে তাকালো সাদিদ আর কাব্যের দিকে। কাব্যের মুখে হাসি ফুটে উঠলেও সাদিদের মুখ মলিন। স্যার ছুটি না দিলে তো যাওয়া সম্ভব নয়। এমদাদ সাহেব হাসি মুখে বলেন, তা বেশ তো, যাবে সবাই মিলে। তবে রুষার যে পরীক্ষা চলছে। আদিব এবারও ভাবলেশীনভাবে বলল, আজকের পরীক্ষা হয়ে গেলে টানা 4 দিনের লম্বা বন্ধ আছে ওর হাতে। আজ রাতে রওনা হলে কাল সকালে পৌঁছে যাব। 2 দিন থেকে আবার চলে আসব। ও এসে পরীক্ষা দিতে পারবে। তাছাড়া এমনিতেও ও পড়াশোনা করে না। যে পড়াশোনাই করে না, তার পড়ার ক্ষতি হওয়ার প্রশ্নই নেই। বলেই থামে আদিব। রুষা আনন্দের মাঝে আদিবের বলা শেষের কথা বার্তাই দিল না। গ্রামে যাওয়া হয় না বহু বছর। এবার যখন সুযোগ হয়েছে, রুষার এই সুযোগ হাতছাড়া করছে না। সাদিদার কাব্য এই সুযোগ কিছুতেই ছাড়ছে না। গ্রাম তাদের বহু শখের জায়গা। তার উপর যদি হয় আদিবের নানা বাড়ি, তাহলে তো কথাই নেই। ও বাড়ির মানুষজন এত বেশি ভালো যে একবার গেলে সেখানেই থেকে যেতে ইচ্ছে হয়। সহসা রুষা গদগদ কণ্ঠে বলে উঠল, আমাদের সাথে প্রভাবকেও নিয়ে যায় ভাইয়া, আপু বাড়িতে একা কি করবে? আদিব রুষার দিকে তাকালো। রুষার মুখটা হাসিতে ভরপুর। তবে আদিব কিছু বলার আগে রশিদ দেওয়ান বলে ওঠেন, তোমরা যাও, প্রভা থাকুক, ওর যেতে হবে না। রুষার হাসি মিয়ে গেল খানিকের ব্যবধানে। কাব্য আর সাদিদও হাসি থামিয়ে ফেলল। প্রদীপ্তা 2-1 দিনে ওদের খুব আপন হয়ে উঠেছে। প্রচণ্ড স্নেহ করে মেয়েটাকে 2 ভাই। ওকে রেখে যেতে অবশ্যই মন টানবে না। তখন এমদাদ খান ভ্রু কুঁচকে বললেন, কেন? ও গেলে সমস্যা কি? রশিদ সাহেব নাকচ করে বলেন, ওর যেতে হবে না ভাইজান। এমনিতেই নতুন নতুন মানুষের ভিড়ে গেলে মেয়েটার অস্বস্তি হয়। এহসান খান রশিদ দেওয়ানের কথার প্রেক্ষিতে বললেন,
এই জন্যই তো নতুন নতুন মানুষের সাথে মিশে এই অস্বস্তি কাটানো প্রয়োজন। তুমি আর পাত সেধো না তো। এত কিছুর মাঝে রুষা শুধু আদিবের দিকে তাকিয়ে রইল। আদিব যদি নিতে না চায় তখন কি হবে? রুষার চাহনিতে অধীর আগ্রহ। কাব্য আর সাদিদেরও একই অবস্থা। দৈবাত আদিব ওদের তিনজনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, যাবে। ব্যাস, ওদের খুশি আর দেখে কে। একসাথে হই হই করে উঠল তিনজনে। রশিদ দেওয়ান অবশ্য মানা করেছিলেন আদিবের জন্যই। আদিব যদি নিতে না চায় এখন আর তার জন্যেই। আদিব যখন নিতে চেয়েছে তবে যাক, মেয়েটা ঘুরে আসুক, তার কোনো আপত্তি নেই। এমদাদ খান উৎসর দিকে তাকিয়ে বললেন, তুমিও যাবে উৎস? উৎস নম্র স্বরে বলে, জি আঙ্কেল। এদিকে সাদিদের বাংলার পাঁচের মতো মুখশ্রী দেখে কাব্য আর রুষা হতাশ। দুদিনেরই তো ব্যাপার, দুদিনের জন্য ছুটি দিতে নিশ্চয় মানা করবে না কমিশনার সাহেব। প্রয়োজন হলে রুষা নিজে গিয়ে আহ্লাদ করে বলে আসবে, তখন তো তাকে ছুটি দিতেই হবে। তবুও সাদিদের নিরাশা কাটে না। বিড়াল ছানার মতো ছোট ছোট কদম ফেলে রান্নাঘরে এসে দাঁড়ালো প্রদীপ্তা। রুমকি বেগম রান্না করছেন, আশেপাশে আর কেউ নেই। শীতল বেগম নিশ্চিত ঘুম থেকে ওঠেনি। প্রদীপ্তা চুপচাপ গিয়ে এক গ্লাস জল ঢেলে খেলো। রুমকি বেগম এক পলক দেখলেন প্রদীপ্তাকে। প্রদীপ্তা জল খেয়ে সে রুমকি বেগমের পাশে দাঁড়ালো। রুমকি বেগম রুটি বেলছে, কাজে ভীষণ মনোযোগ তার। প্রদীপ্তা একটু ভাবলো একা হাতে কতগুলো রুটি বানানো লাগে রুমকি বেগমের। চক্ষু দুটো ছ্যাদ করে উঠল তার। কম করে হলেও প্রত্যেক দিন 25টার ঊর্ধ্বে রুটি বানাতে হয়। প্রদীপ্তার মায়া হয় রুমকি বেগমের জন্য। সারাদিন কত লোকের রান্না বান্না করতে হয় তাকে। শীতল বেগম আর শাহানা বেগম যতই করুক, প্রদীপ্তা দেখেছে গোটা সংসারটা রুমকি বেগমই চালায়। কাজের মেয়ে দুটো যেই টুকটাক কাজ করে দেন, তার চেয়ে বেশি ধকল তো রান্না বান্না করতেই পড়ে। প্রদীপ্তা নানা বাড়ি থাকতে সব করত, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ। দুপুরে মাঝে মধ্যে মামি রান্না করত। একা হাতে সমস্ত কিছু সামলাতে গিয়ে যখন হিমশিম খেত প্রদীপ্তা, তখন কেউ তার কাছে এসে বলতো না, গিয়ে একটু বিশ্রাম নাও তো, আমি বাকিটা করছি। সহসা রুমকি বেগম বললেন, সবাই বাগানে বসে গল্প করছে, তোমাকে রুষা ডাকিনি? প্রদীপ্তার ধ্যান কাটে, সে মাথা নেড়ে বলে, না, আমি ঘুমিয়েছিলাম। রুমকি বেগম বললেন, ও, এখনো সবাই বাগানেই আছে, তুমিও যাও, একসাথে ভালো লাগবে। প্রদীপ্তা সবার সামনে থাকতে চায় না, তাই তো সে মিহি কণ্ঠে বললেন, আমি এখানেই থাকি। রুমকি বেগম নিঃশব্দে হাসলেন, অতঃপর নরম গলায় বললেন, তুমি যত মানুষের সঙ্গে মিশতে শিখবে, তত নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হবে। জীবনে অন্তর্মুখী হয়ে চললে অনেক কিছু হারাতে হয় প্রভা। মানুষের সাথে মিশতে শেখো। এইবারে প্রত্যেকে তোমার আপন, ওদের সাথে যদি খোলামেলা হতে না পারো, এটা কি তোমার ব্যর্থতা হবে না? প্রদীপ্তা মনোযোগ দিয়ে শুনল রুমকি বেগমের কথাগুলো। কে জানে রুমকি বেগমের কথাগুলোই কি ছিল। প্রদীপ্তার মনে বেশ গাঢ় করে দাগ কেটে গেল প্রত্যেকটা শব্দ। প্রদীপ্তা নিষ্পলক চেয়েই থাকলো রুমকি বেগমের দিকে। সে যদি এবারে সবার সাথে মিশতে না পারে, এটা সত্যি তার ব্যর্থতা। এই কথা প্রদীপ্তা মানে, কেননা এখানে সবাই ভীষণ মিশুকে, মিষ্টি স্বভাবের। তারা সানন্দে মানুষকে আপন করে নিতে জানে। প্রদীপ্তার খারাপ লাগে নিজের করা অদ্ভুত আচরণ। সে কেন এমন? মানুষের সাথে মিশলে হাসি খুশি থাকা যায়, এর জলজ্যান্ত প্রমাণ এই বাড়ির প্রত্যেকে। এনাদের মুখে সর্বদা এক চিলতে হাসি লেপ্টে থাকে, অথচ প্রদীপ্তার মুখে কোনোদিন এক টুকরো হাসির ঝিলিক ফোটে না। নৈসর্গ রাতের ন্যায় নীরব থাকে তার মুখশ্রী, চোখ দুটো থাকে বিষাদিনীর ন্যায়। শান্ত মলিন মুখশ্রীর আড়ালে কি চলে? কখন সে খুশি হয়, কখন সে দুঃখী, কিছুই আন্দাজ করতে পারা যায় না। প্রদীপ্তার সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আচমকা রুষা ছুটে এলো রান্নাঘরে, হাঁপানো কণ্ঠে বলল, মা, আমি নানু বাড়ি যাচ্ছি।
কাজে ব্যস্ত হাত জোড়া থেমে গেল রুমকি বেগমের। তড়িৎ বেগে সে তাকালো রুষার দিকে। রুষার মুখে উচ্ছ্বাসের হাসি। প্রদীপ্তাও তাকিয়ে রুষার দিকে। রুমকি বেগম ভ্রু গোটালেন, সন্দিহান কণ্ঠে শুধালেন, নানা বাড়ি? রুষা হাসি মুখে বলল, হ্যাঁ, আজ রাতেই যাচ্ছি, ভাইয়া বলেছে। রুমকি বেগমের চেহারা স্বাভাবিক হলো। সে পুনরায় কাজে মনোযোগ দিয়ে বললেন, থেকে যাচ্ছ? রুষা গড়গড় করে বলল, আমি, বড় ভাইয়া, উৎস ভাইয়া, সাদিদ ভাইয়া আর কাব্য ভাইয়া, ও হ্যাঁ, প্রভাবকেও নিয়ে যাব। প্রদীপ্তা ভরকে গেল। সে কোথায় যাবে আবার? রুমকি বেগম হেসে তাকালেন রুষার দিকে। খুশি মনে বলল, বাহ, বেশ ভালো কথা তো। কিন্তু তোমার যে পরীক্ষা। রুষা একটা টুলে বসতে বসতে বলল, 4 দিন ছুটি আছে মা। রুমকি বেগম সন্তোষ গলায় বলেন, তবে আর বাধা কোথায়? ঘুরে এসো ভাই বোনেরা, প্রভাও ঘুরে আসো আমার বাবার বাড়ি। বলেই আর একটু হাসল রুমকি বেগম। প্রদীপ্তার চোখ মুখ তখন ফ্যাকাশে। সে মোটেও কোথাও যেতে চায় না। রুমকি বেগম হয়তো বুঝতে পারলেন প্রদীপ্তার মনের কথা, তাই তো ভদ্রমহিলা আদুরে কণ্ঠে বললেন, একটু আগে কি বলেছিলাম আমি? ভয় পেও না, ওদের সাথে গেলে দেখবে ভালো লাগবে। ও বাড়ির মানুষজন সবাই বেশ ভালো, তোমার সাথে খারাপ আচরণ করবে না কেউ। তাছাড়া রুষা আছে তো, তোমার চিন্তার কি? প্রদীপ্তা তবুও মেহি কণ্ঠে বলে ওঠে, কিন্তু প্রদীপ্তা কথা শেষ করতে পারল না। তার আগেই রুষা দৃঢ় কণ্ঠে বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে যাচ্ছ, এটাই ফাইনাল। আজ পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো, আমার শপিং করার আছে। বলেই রুষা চলে গেল। প্রদীপ্তা নীরব চোখে তাকিয়ে রইল রুষার যাওয়ার পানে। আবার নতুন জায়গায় গিয়ে নিজেকে সামিল করতে হবে, আবার মানিয়ে নেওয়ার যুদ্ধে অংশ নিতে হবে তাকে। প্রদীপ্তা মাথা নিচু করে, চিত্ত নিংড়ে বেরিয়ে আসে হতাশা ভরা দীর্ঘশ্বাস। দ্বীপ্রহর চলমান। প্রদীপ্তা সোফায় মুখ ভার করে বসে আছে। হালকা করে ফুলে উঠেছে গাল দুটো। কেউ নেই আশেপাশে। থাকলে নিশ্চিত প্রদীপ্তার চেহারা দেখে মায়ায় গলে যেত। অবশ্য কেউ কাছে থাকলে প্রদীপ্তার মুখের দশাও এমন হতো না। সে অত্যন্ত স্বাভাবিক থাকে সকলের সামনে। শীতল বেগম প্রদীপ্তার বেড়াতে যাওয়ার কথা শুনে আপত্তি করেছিলেন, কারণ সে জানে প্রদীপ্তার কতটা অস্বস্তি হয় মানুষের ভিড়ে। তখন মনে মনে খুশি হয়ে গিয়েছিল প্রদীপ্তা। তবে ফের রুমকি বেগমের কথায় শীতল বেগমের মত ঘুরে গেল। প্রদীপ্তা দুশ্চিন্তায় আছে। ওই নতুন জায়গায় গিয়ে 2 দিন কিভাবে কাটাবে সে? ওখানে তো শীতল বেগম আর রুমকি বেগমও থাকবেন না। সারাক্ষণ কত চেষ্টা করলো একটা উপন্যাস পড়ার, তাও পড়তে ইচ্ছা করলো না চিন্তার তোপে। রুষাটা কখন যে ফিরবে কে জানে। কাব্য, সাদিদ কেউ নেই বাড়িতে। শীতল বেগমদের কাছেও যেতে ইচ্ছে করছে না। কি যে করবে প্রদীপ্তা বুঝেই পায় না। অকস্মাৎ পরিচিত এক সুগন্ধি সুবাস ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছাতে ঘাড় ঘোরালো প্রদীপ্তা। প্রদীপ্তার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে আদিব। পকেটে 1 হাত গুজে শটান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে প্রদীপ্তার দিকে। প্রদীপ্তা থমকায়, দ্রুত সোফার কোণা থেকে সরে বসে। আদিব ঘাড় বাঁকায়। প্রদীপ্তা ততক্ষণে চোখ ফিরিয়ে নিয়েছে। আদিব এগোয়, বসে অন্যত্র সোফায়, ঠিক প্রদীপ্তার মুখোমুখি। প্রদীপ্তার সাথে কাল রাত থেকে এই মানুষটার দেখা হয়নি। কাছাকাছি থাকলেও প্রদীপ্তা তাকায়নি। রাতে এক টেবিলে খায়নি, সকালেও একসঙ্গে খায়নি। প্রদীপ্তা শীতল বেগমদের অপেক্ষা করে পরে খেয়েছিল বিধায় দেখা হয়নি। দীর্ঘ সময় পরে প্রদীপ্তা দেখল মানুষটাকে। তবুও চোখ ফিরিয়ে নিল কিয়ৎক্ষণের ব্যবধানে। সহসা আদিব আদুরে গলায় ডাকে, প্রদীপ। কি নমনীয়তা সেই কণ্ঠস্বর জুড়ে, কতটা মোহবেষ্টিত সেই ডাক। প্রদীপ্তার রুহ অব্দি কাঁপে, হৃদস্পন্দন বাড়ে। মানুষটা এই নাম কিভাবে জেনেছে, এই প্রশ্নটা প্রদীপ্তার মস্তিষ্কে ঘুরে বেড়ায়। আদিব ফিরে একই সুরে বলে, আমার সন্ধ্যা প্রদীপ, তাকান আমার দিকে। সচকিত চক্ষুজোড়া বৃহদাকার ধারণ করে প্রদীপ্তার। ফুলকে ওঠে অনুভূতির জোয়ার, থরথরিয়ে কাঁপে নাজুক অন্তঃস্থল।
হরিণীর ন্যায় ডাগর ডাগর চক্ষুদয় স্থির হয় আদিবের শীতলাভ উজ্জ্বল বাদামি মনির গহীনে। হৃৎস্পন্দন আরও দ্বিগুণ হয় তার, থেমে যায় মস্তিষ্ক, থামে সচল রক্তকণিকা, দেহের প্রতিটি চলমান শিরা উপশিরা কেঁপে ওঠে থরথরিয়ে। এ কেমন ডাক, কেমন কণ্ঠস্বর! আদিব মুচকি হাসির রেখা টানে অধর কোণে, জ্যোৎস্না মাখা কণ্ঠে শুধায়, কিছু লাগবে আপনার? প্রদীপ্তা নড়ে ওঠে, বিস্ময়ে ভরা নেত্রযুগল এলোমেলোভাবে নামায় সে, সঙ্গে চিবুক নামিয়ে আনে গলার মধ্যিখানে। আদিব নিজের অধরার একটু প্রসারিত করল, দৈবাত সে প্রদীপ্তার দিকে কয়েকটা ব্যাগ এগিয়ে দিল। প্রদীপ্তা পুনরায় হকচকায়, কিছু বুঝতে না পেরে তাকাতে বাধ্য হয় আদিবের দিকে। আদিব বেশি ভাবতে দেয় না প্রদীপ্তাকে, সে মোলায়েম গলায় বলল। কৌতূহলে সরু হয়ে আসে প্রদীপ্তার চোখের দৃষ্টি, তা যেন আরও মোহনীয় থাকে আদিবের কাছে। আদিব প্রদীপ্তার কৌতূহল দমন করে বলল, আপনার জন্য। এই যুগে এসেও যে 19 শতকের নারীদের মতো গায়ে শাড়ি জড়িয়ে রাখেন সব সময়, এটা আমার ভালো লাগে, আকর্ষণ করে আমায়। আপনার নিশ্চয়ই শাড়ি খুব পছন্দ করেই পরেন, তাই আপনার জন্য আমার পক্ষ থেকে আপনার পছন্দের কয়েকটা শাড়ি। আশ্চর্যে ছেয়ে যায় প্রদীপ্তার হৃদয়। মানুষটা এসব কেন এনেছে? প্রদীপ্তা চেয়েছে নাকি? প্রদীপ্তা কোনঠায় মিয়ে পড়ে, ভীষণ লজ্জা লাগছে তার, কিন্তু কি জন্য তার কারণ খুঁজে পেল না প্রদীপ্তা। এর মাঝে আদিব ধরে রাখা ব্যাগগুলো নাড়িয়ে বলল, নিন, একটু খুলে দেখুন পছন্দ হয় কিনা। আমার মেয়েদের জিনিস কেনার অভ্যাস নেই, এই প্রথম। আপনার নিশ্চয়ই পছন্দ হবে না, তবুও নিলে ভীষণ খুশি হব। প্রদীপ্তা চোখের পল্লব ফেলল, রক্তিম আভায় ভাটা পড়েছে ফর্সা অনন। তবুও প্রদীপ্তা ভীষণ কষ্টে চোখ তুলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার শাড়ির দরকার ছিল না। ভালোবেসে দিয়েছি, তাই দরকার ছিল। আদিবের ঝটপট নির্দ্বিধায় বলা কণ্ঠস্বরে কাঁপল প্রদীপ্তার হৃদয়। আদিব প্রদীপ্তার হাতে তুলে দিল সবগুলো ব্যাগ। প্রদীপ্তা বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে ভাসছে তখন। সে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল, একবার ব্যাগগুলোর দিকে তো দ্বিতীয়বার আদিবের দিকে। আদিব কিয়ৎবাদে ফের বলল, আপনার আর কিছু লাগবে? রুষা বিকেলে মার্কেটে যাবে, আপনি চাইলে ওর সাথে যেতে পারেন। দ্রুত মাথা দুপাশে নেড়ে ব্যস্ত কণ্ঠে প্রদীপ্তা বলল, কিছু লাগবে না আমার। হাসল আদিব, উঠে গেল সেখান থেকে। প্রদীপ্তা তাকিয়ে রইল তার যাওয়ার পানে, ঠিক যতক্ষণ না অদূরে মিয়ে গেল আদিবের অস্তিত্ব। মানুষটা মনে অদ্ভুত কেন? হঠাৎ করেই প্রদীপ্তার হৃদয় জানতে চাইল, কই কাব্য আর সাদিত তো অমর না, ওই মানুষটা এতটা ভিন্ন কেন? কি আছে মানুষটার মাঝে? কি আছে? রাত তখন 10টা প্রায়। ব্যাগপত্র গাড়িতে তুলছে কাব্য আর সাদিত। রুষা সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে প্রদীপ্তাকে নিয়ে বেরিয়েছে। প্রদীপ্তার গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি, চুলগুলো বেনুনি গাঁথা। শীতল বেগম গেঁথে দিয়েছেন যত্ন করে। পরিবারের সবাইকে বিদায় জানিয়ে দূর পথে যাত্রার উদ্দেশ্যে রওনা হলো বাড়ির ক্ষুদে সদস্যরা। গাড়ি চলে যায় নিজস্ব গতিতে। ড্রাইভারের সাথে সামনের সিটে বসেছে আদিব, মাঝের সিটে প্রদীপ্তা আর রুষা, আর পেছনের সিটে সাদিত, কাব্য আর উৎস। দীর্ঘকাল নীরবে কেটে যায়। পরে গিয়ে শুরু হয় সাদিত, কাব্য আর রুষার কথোপকথন। তাদের কথোপকথন হচ্ছে কাব্যের প্রেমিকার সম্পর্কে। কাব্য বেশ সিরিয়াস এই মুহূর্তে। পৃথিলার বাবা হুমকি দিচ্ছে রীতিমতো পৃথিলাকে, এখন বিয়ে না করলে নাকি ওই লোক বিষ খাবে। আমিও বলে দিয়েছি, বিষ খাওয়ার পর যেন দ্রুত আমার কাছে নিয়ে আসা হয়, আমি সামলে নেব। হেসে উঠল রুষা আর সাদিত। কাব্য ওদের থামিয়ে আবার বলল, টাক পড়া গর্ভবতী কাকুদের সঙ্গে মেয়ে দিয়ে কি করবে বলো তো ওর বাবা? টাকার জন্য কতটা নিচে নেমে যাচ্ছে চিন্তা করো। যদি পৃথিলার ওই সব ভুড়িওয়ালাদের সাথে বিয়ে হয় আর পৃথিলা গর্ভবতী হয়ে যায়, তখন তো লোকে প্রশ্ন করবে যে পৃথিলার স্বামীর পেটে বাচ্চা নাকি পৃথিলার। এসব চিন্তা পৃথিলার বাবা একদম করে না। তিনি মেয়ে বিয়ে দিতে পারলেই বাঁচেন। অসহ্য লোক। আর এক দফা হেসে উঠল সাদিত আর রুষা। প্রদীপ্তা চুপচাপ কাব্যর কথা শুনছে। মজা মস্তি যাই করুক, কাব্যর প্রতিটা কথায় প্রদীপ্তা বেশ বুঝেছে কাব্য পৃথিলা নামক মেয়েটাকে কতটা ভালোবাসে।
কাব্য হতাশায় চুপ করে রয়। সাদিত আর রুষা অবশ্য ছেলেটাকে নিয়ে হাসাহাসি করার কিছু বাকি রাখছে না। প্রদীপ্তা কাছের স্বচ্ছ জানালা ভেদ করে বাইরে তাকালো। রাতের শহরটি কত সুন্দর! এই প্রথম সে রাতের শহরটা দেখছে। আলোকাচ্ছন্ন জগৎটাকে মুগ্ধ নয়নে দেখছে। এই যে ব্যস্ত নগরীতে ঘুরে বেড়ানো হাজার হাজার মানুষ, একে অপরের অপরিচিত, প্রত্যেকের জীবনে রয়েছে কোনো না কোনো এক গল্প। প্রদীপ্তা ভাবে, সবাইকে নিয়ে ভাবে অনেকটা সময়। কিয়ৎকাল বাহিত হয়, এসির বাতাসে শীতল হয়ে আসে প্রদীপ্তার কোমল দেহ। মেয়েটা সন্তর্পণে আঁচলে আবৃত করে নেয় নিজেকে। রুষা, কাব্য, সাদিক তখনও কথা বলছে।